আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভূগোল ও পরিবেশ বইয়ে নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমি যে অধ্যায় নিয়ে আলোচনা করব, এই অধ্যায়টা তোমাদের জন্য শুধুমাত্র এসএসসি লেভেল পর্যন্ত নয়, ইন্টারমিডিয়েট নয়। যদি সামনে চাকরির জীবনে তোমরা পদার্পণ করো, তাহলে এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে অলমোস্ট প্রশ্ন হয়েই থাকে, বিসিএস এর মতো বাংলাদেশের টপ লেভেলের যে প্রশ্ন কোশ্চেন হয়ে থাকে, সেখানেও তোমার এই অধ্যায় থেকে প্রশ্ন থাকে। শিক্ষার্থী বন্ধুরা, পূর্বেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সহকারী শিক্ষক, স্কটন গার্ডেন উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করে দেখো, এখানে রাস্তাঘাট ভেঙে গেছে, এখানে বাড়িঘর ভেঙে চুরমার হয়ে গেছে, এখানে ঢেউ, সমুদ্রের ঢেউ অনেক হচ্ছে। মূলত শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমার আলোচনার বিষয় হলো ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, ভূপৃষ্ঠের এই পাঠ শেষে তোমরা ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া সম্পর্কে বলতে পারবে, ধীর পরিবর্তন সম্পর্কে বলতে পারবে, আকস্মিক পরিবর্তন সম্পর্কে বলতে পারবে, ভূমিকম্প সম্পর্কে বলতে পারবে, ভূমিকম্পের কারণ বলতে পারবে, ভূমিকম্পের ফলাফল সম্পর্কে বলতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, ভূপৃষ্ঠ অলওয়েজ পরিবর্তনশীল। নানা প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের এই পরিবর্তন সাধন হয়ে থাকে। আর যে সমস্ত কারণে প্রাকৃতিকভাবে ভূমিরূপের পরিবর্তন সাধিত হয়, তাই মূলত ভূপ্রক্রিয়া। ভূপ্রক্রিয়া বলতে আমরা বুঝি যে সমস্ত কাজের কারণে প্রাকৃতিকভাবে ভূমিরূপের পরিবর্তন হয়, তাই হলো ভূপ্রক্রিয়া। যেমন নদী অবক্ষেপণের মাধ্যমে প্লাবন ভূমি গড়ে উঠেছে। নদী অবক্ষেপণ একটা প্রক্রিয়া। ভূপ্রক্রিয়া তার কার্য সাধনের জন্য নানা প্রকার প্রাকৃতিক শক্তি সাহায্য নেয়। মধ্যাকর্ষণ, ভূতাপীয় শক্তি এবং সৌরশক্তি। ভূপৃষ্ঠের এই পরিবর্তন কখনো ধীরে ধীরে হয়, কখনো খুব দ্রুত হয়। সাধারণভাবে বহিঃশক্তির, সৌরশক্তির সঙ্গে জড়িত ভূপ্রক্রিয়া ভূপৃষ্ঠে ধীর পরিবর্তন আনে। সুদীর্ঘ সময় ধরে ভূপৃষ্ঠের এই পরিবর্তন চলে বিধায় একে ধীর পরিবর্তন বলে। ধীর পরিবর্তন সাধারণত দুটি প্রক্রিয়া সম্পন্ন হয়, একটা হলো নগ্নীভবন আর একটা হলো অবক্ষেপণ। ধীর পরিবর্তন দুইটা পর্যায়ে সাধিত হয়, একটা হলো নগ্নীভবন ও অবক্ষেপণ। অপরদিকে ভিতরকার শক্তির, যেমন ভূমিকম্প, ভূপ্রক্রিয়ার দ্রুত পরিবর্তন ঘটে। শিক্ষার্থী বন্ধুরা, একটু ভূপ্রক্রিয়াগুলো একটু খেয়াল করে দেখো। ভূপ্রক্রিয়াকে প্রাথমিকভাবে আমরা ধীর পরিবর্তন, ধীর ও আকস্মিক পরিবর্তন, আকস্মিক পরিবর্তন এই তিনটে ভাগে ভাগ করতে পারি। ধীর পরিবর্তনকে আবার নগ্নীভবন এবং অবক্ষেপণ, ধীর পরিবর্তনকে আমরা নগ্নীভবন এবং অবক্ষেপণ এই দুইটা পর্যায়ে ভাগ করতে পারি, এবং নগ্নীভবনকে বিচন্নীভবন, ক্ষয়ভবন এবং অপসারণের মাধ্যমে ভাগ করে থাকি। শিক্ষার্থীরা, ধীর ও আকস্মিক পরিবর্তন এই দুটো হলো ভূ আলোড়ন। আকস্মিক পরিবর্তনের ভিতর ভূমিকম্প এবং আগ্নেয়পাত। শিক্ষার্থী বন্ধুরা, ভূপ্রক্রিয়ার যে পরিবর্তন প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলো তোমাদের শখ আকারে আশা করি তোমাদের মুখস্থ থাকা চাই। ধীর পরিবর্তন সম্পর্কে পূর্বেই আমি বলেছি। ধীর পরিবর্তন হলো হঠাৎ করে পরিবর্তনের বিপরীত অবস্থা। অনেকগুলো প্রাকৃতিক শক্তি, যেমন সূর্যের তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বৃষ্টির ধারা, নদী, হিমবাহ, এইগুলো যে পরিবর্তন সাধন করে, সেটা হলো ধীর পরিবর্তন। এই ধীর পরিবর্তন বিশাল এলাকা জুড়ে হয়ে থাকে। আকস্মিক পরিবর্তন পৃথিবীর অভ্যন্তরভাগ এখনো উত্তপ্ত গলিত অবস্থায় রয়েছে। এসব উত্তপ্ত বস্তুর মধ্যে তাপ ও চাপের পার্থক্য হলে ভূত্বকের যে আলোড়ন ঘটে, তাই মূলত ভূ আলোড়ন। এই আলোড়নের ফলে ভূপৃষ্ঠে বেশিরভাগ পরিবর্তন হয়ে থাকে, যেমন আগ্নেয়গিরির আগ্নেয়পাত, ভূকম্পন, পৃথিবীর অভ্যন্তরের সংকোচন, ভূগর্ভের তাপ ও অন্যান্য প্রচন্ড শক্তির ফলে ভূপৃষ্ঠে হঠাৎ যে পরিবর্তন সাধিত হয়, সেটাই হলো আকস্মিক। শিক্ষার্থী বন্ধুরা, আকস্মিক বলতে হঠাৎ, সাডেনলি। আকস্মিক পরিবর্তন সংঘটিত হয় সাধারণত ভূমিকম্প, সুনামি
আগ্নেয়গিরির দ্বারা। সেক্ষেত্রে বন্ধুরা অনেক সময় প্রশ্ন হয়ে থাকে আকস্মিক পরিবর্তন সংঘটিত হয় প্রধানত ভূমিকম্প সুনামি আগ্নেয়গিরির দ্বারা। সেক্ষেত্রে বন্ধুরা আর্থকোয়েক ভূমিকম্প পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে কখনো কখনো অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে। ভূত্বকের এরূপ আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলে। ভূকম্পন সাধারণত কয়েক সেকেন্ড স্থায়ী হয়, আবার কখনো কিছু সময় পর অনুভূত হয়, কখনো মৃদু হয়, কখনো প্রচন্ড আকার হয়। শিক্ষার্থী বন্ধুরা, মেন কজেস অফ আর্থকোয়েক, মেন ভূমিকম্পের যে প্রধান কারণগুলো, পৃথিবীর উপরিভাগ কতগুলো প্লটের দ্বারা গঠিত, এই প্লটসমূহের সঞ্চালন প্রধানত ভূমিকম্প ঘটিয়ে থাকে। দ্বিতীয় কারণ, অগ্ন্যুৎপাতের ফলে প্লেটসমূহের উপর ভূমিকম্পন সৃষ্টি হয়। অপ্রধান, শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি, এটা 1935 সালে বিহারে হয় এবং 1950 সালে আসামে এই কারণে ভূমিকম্প হয়। শিক্ষার্থী বন্ধুরা, সাল দুইটা এবং স্থান দুইটা এবং কি কারণে, এই তিনটা কারণ তোমরা অবশ্যই অপ্রধান কারণের ভিতর খেয়াল করে থাকবে। অনেক সময় প্রশ্ন হয়ে থাকে জ্ঞানমূলকে এবং অবজেক্টিভে, বিগত দিনগুলো এখান থেকে অবজেক্টিভ হয়েছে। আর ভূমিকম্প থেকে প্রশ্ন অবজেক্টিভ সাবজেক্টিভ কিছু না কিছু হয়েই থাকে। তাপ বিকিরণ, ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ফাটল ভাঁজের সৃষ্টি হয়, সেটাই ভূমিকম্প। ভূগর্ভস্থ বাষ্প, শিক্ষার্থী বন্ধুরা পূর্বেই বলেছি অত্যধিক তাপের কারণে বাষ্পের সৃষ্টি হয়। এই বাষ্পই ভূত্বকের নিম্নভাগে ধাক্কা দেওয়ার ফলে প্রচন্ড ভূমিকম্প অনুভূত হয়। ভূগর্ভস্থ চাপের বৃদ্ধি বা হ্রাস, অনেক সময় ভূগর্ভে হঠাৎ চাপ হ্রাস বৃদ্ধি হয়, তার প্রভাবে ভূমিকম্প হয়। হিমবাহের প্রভাব, হঠাৎ করে হিমবাহ পর্বতগাত্র থেকে নিচে পতিত হলে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে এবং ভূমিকম্প হয়। শিক্ষার্থী বন্ধুরা, ইফেক্টস অফ আর্থকোয়েক, ভূমিকম্পের ফলাফল কি? শিক্ষার্থী বন্ধুরা, ভূমিকম্পের ফলাফল থেকে বিগত দিনগুলোতে অনেক অবজেক্টিভ প্রশ্ন হয়েছে এবং জ্ঞানমূলক প্রশ্ন হয়েছে। ভূমিকম্পের ফলে প্রাকৃতিকভাবে আমাদের প্রচুর ক্ষতির সাধিত হয়, ঘরবাড়ি, ধন সম্পদ, যাতায়াত ব্যবস্থা, এছাড়াও জীবনযাপনের ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়। তার ভিতরে উল্লেখযোগ্য একটা হলো ভূত্বকের মধ্যে অসংখ্য ভাঁজ, ফাটল, ধসের সৃষ্টি হয়। এর ফলে নদীর গতিপথ পাল্টে যায়। এই নদীর গতিপথ যে পাল্টে যায়, এটা 1787 সালে আসামে পুরাতন ব্রহ্মপুত্র নদের তলদেশ কিছুটা উঁচু হয়ে যায়, ফলে নদীটি তার গতিপথ পাল্টে বর্তমানে যমুনা নদী দিয়ে পূর্বভূত হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে প্রশ্ন হয় কোন নদী তলদেশ উঁচু হয় এবং গতিপথ পরিবর্তন হয়ে কোনটাতে পরিবর্তিত হয়। অনেক সময় সমুদ্র তল উপরে উত্থিত হয়, পাহাড় পর্বত দ্বীপের সৃষ্টি হয়, আবার কোথাও স্থলভাগের অনেক স্থান সমুদ্র তলে ডুবে যায়। এরকম একটা ঘটনা 1899 সালে ভারতের কচ্ছ উপসাগরের উপকূলে প্রায় 5000 বর্গ কিলোমিটার স্থান ভূগর্ভে নিমজ্জিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, 1899 সালে ভূমিকম্পের ফলে ভারতের কচ্ছ উপসাগরে 5000 বর্গ কিলোমিটার একটা স্থান পুরোটাই সমুদ্র গর্ভের ভিতর ডুবে যায়। এছাড়াও ভূমিকম্পের ফলে অনেক সময় নদীর গতি পরিবর্তন হয়, কখনো বন্ধ হয়ে যায়, কখনো নদী শুকিয়ে যায়, আবার অনেক সময় উচ্চ নদী অবনমিত হয়ে জলাশয়ের সৃষ্টি হয়। 1950 সালে এরকম ভাবে আসামে ভূমিকম্পে দিবং নদীর গতি পরিবর্তন হয়। শিক্ষার্থী বন্ধুরা, ভূমিকম্পের ফলে অনেক সময় পর্বত গাত্র থেকে হিমনিষ্প্রপাত হয় এবং পর্বতের উপর শিলাপাত হয়। ভূমিকম্পের ফলে হঠাৎ সমুদ্র উপকূল সংলগ্ন এলাকা জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। এটা প্রধান একটা প্রায় হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, জাপানে ব্যাপক পরিমাণে ভূমিকম্প হয়।